হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আরাবুল রহমান। 9ই জানুয়ারি 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্র্যাকটিস ক্লাসে জানাই স্বাগতম। স্টুডেন্টস, TWS একাডেমি এবং দ্য ওয়েব সলিউশন সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে হলে অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে পারো। আর চাকরির পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি নিতে হলে TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে সেখানে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারো। লিমিটেড অফার সেখানে চলছে তোমাদের জন্য, তো এর মধ্যে তোমরা ভর্তি হলে তোমাদের অনেক কিন্তু সেফ হবে। তো অবশ্যই সকলে সেখানে যুক্ত হতে ভুলবে না। লেটস স্টার্ট। আজকে সেশন শুরু করব। অন্যান্য চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যেখানে যুক্ত হলে তোমরা আমাদের কাছ থেকে ফ্রি লাইভ ক্লাস পাবে দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এবং TWS স্মার্ট চ্যানেলে। TWS স্মার্ট চ্যানেলে আমি প্রতিনিয়ত গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য জিকে প্র্যাকটিস ক্লাস করাচ্ছি, তো অবশ্যই সেখানে যুক্ত হতে ভুলবে না। লেটস স্টার্ট। আজকের ক্লাস শুরু করি। ফ্রি লাইভ ক্লাসের আমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্সে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, কত তারিখে প্রতি বছর প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়? প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে আমরা প্রতি বছরে পালন করে থাকি কোন দিনটাতে? এনআরআই ডে প্রতি বছরে পালন করা হয় 9ই জানুয়ারি। 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস ইজ সেলিব্রেটেড অন 9th January every year since 2003 to mark the contribution of overseas Indian community in the development of India. ভারতের যে ডেভেলপমেন্ট, ভারতের যে উন্নয়ন, সেখানে প্রবাসী ভারতীয়দের যে কন্ট্রিবিউশন সেটাকে স্মরণে রেখেই কিন্তু এই দিবসটাকে পালন করা হয়। 2003 সালে এটা প্রথম পালন করা হয় বা সে বছর থেকে এটা পালন করা হচ্ছে। কেন এই দিনটাকে চুজ করা হয়েছে? বিকজ 9 জানুয়ারি ওয়াজ চুজেন অ্যাজ দ্য ডে টু সেলিব্রেটেড দিস ওকেশন সিন্স it was on this day in 1915 the Mahatma Gandhi is greatest Pravasi return to India from South Africa led India's freedom struggle that changed the lives of Indians forever. তো মহাত্মা গান্ধী তিনি ভারতের ফ্রিডম স্ট্রাগলে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি ডিয়ার স্টুডেন্টস ভারতের একজন ফ্রিডম ফাইটার ছিলেন, আমরা জানি, তাই তো? তিনি দক্ষিণ আফ্রিকা থেকে 9ই জানুয়ারি 1915 সালে এই দিনটাতেই ফেরত এসেছিলেন। তো সেটাকেই স্মরণে রেখে আমরা পালন করে থাকি প্রবাসী ভারতীয় দিবস। চলো পরেরটা, কোন আন্তর্জাতিক গোষ্ঠীর দেশগুলির জন্য ভারত সম্প্রতি ক্যান্সার কেয়ার ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামের দ্বিতীয় ধাপ আয়োজন করেছে? ভারত ক্যান্সার কেয়ার ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামের দ্বিতীয় ধাপ আয়োজন করেছে বিমস্টেক সংস্থার জন্য বা বিমস্টেক গোষ্ঠীর দেশগুলির জন্য। ওকে, বিমস্টেক কি সেটা নিয়ে অবশ্যই দেখব। ইন্ডিয়া হোস্টেড সেকেন্ড ফেজ অফ ক্যান্সার কেয়ার ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম ফর বিমস্টেক কান্ট্রিজ। বিমস্টেক মানে কি? বিমস্টেক হচ্ছে দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, যেটাকে আমরা সংক্ষেপে বলছি BIMSTEC, বিমস্টেক। এস্টাবলিশ ইন 1997, 1997 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এর মেম্বার কান্ট্রি কারা আছে? যদি আমরা সদস্য দেশ দেখি, মেম্বার কান্ট্রি আছে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা অ্যান্ড থাইল্যান্ড, অর্থাৎ ভারত এবং তার প্রতিবেশী দেশগুলো, এবং সাথে সাথে একটা থাইল্যান্ডের মতো দেশও কিন্তু এখানে সদস্য আছে। বিমস্টেকের হেডকোয়ার্টার লোকেটেড ইন ঢাকা, বাংলাদেশ। বাংলাদেশের ঢাকাতে অবস্থিত তার সদর দপ্তর। নেক্সট কোশ্চেন্স বা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স আজকের, সম্প্রতি কার সভাপতিত্বে পেমেন্টস রেগুলেটরি বোর্ড বা PRB এর প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে? পেমেন্টস রেগুলেটরি বোর্ড PRBর প্রথম যে বৈঠক সেটা অনুষ্ঠিত হয়েছে সঞ্জয় মালহোত্রার সভাপতিত্বে। কে এই সঞ্জয় মালহোত্রা? RBI গভর্নর, RBI এর বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা চেয়ার্স ফার্স্ট মিটিং অফ পেমেন্টস রেগুলেটরি বোর্ড মিটিং। সো এখানে আমরা দেখব সঞ্জয় মালহোত্রার সভাপতিত্বে এটা রিসেন্টলি হয়েছে। পরেরটা, সম্প্রতি প্রয়াত মনোজ কোঠারি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? রিসেন্টলি প্রয়াত হয়েছেন মনোজ কোঠারি। যারা ক্লাসে যুক্ত হচ্ছে সকলে দ্রুত একটা করে লাইক করতে কিন্তু ভুলবে না। ওকে, আমি প্রতিদিন তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসি, প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসি, তো লাইক মাস্ট ক্লাসে কিন্তু করতে হবে। লাইকই তো আমাদের তোমার হচ্ছে জ্বালানি বা আমাদের উৎসাহিত করে ক্লাস করতে। হ্যাঁ, ভালো ভালো কমেন্ট করলে কিন্তু উৎসাহিত করে ক্লাস করতে। তো অবশ্যই সকলে ক্লাসে লাইক এবং কমেন্ট করবে। নেক্সট হচ্ছে, সম্প্রতি প্রয়াত মনোজ কোঠারি কোন খেলার সাথে যুক্ত? তিনি বিলিয়ার্ডস বা স্নুকার্সের সাথে যুক্ত। ফর্মার ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন্স মনোজ কোঠারি পাসেস অ্যাওয়ে অ্যাট 67। তো 76 বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন। সরি, নেক্সট কোশ্চেন্সে আসবো। 76 নয়, মাফ করবে, 67 বছর বয়সে।
কোন দেশের বিজ্ঞানীরা সুপার কম্পিউটার চালিত সিমুলেশনের মাধ্যমে প্রথমবার এমপেম্বা এফেক্ট ব্যাখ্যা করেছেন? এমপেম্বা এফেক্ট ব্যাখ্যা করেছেন রিসেন্টলি সুপার কম্পিউটার চালিত সিমুলেশনের মাধ্যমে কে বা কোন দেশের বিজ্ঞানীরা? ভারতের বিজ্ঞানীরা, ঠিক আছে। ইন্ডিয়ান সায়েন্টিস্ট ডেভেলপ ফার্স্ট সুপার কম্পিউটার পাওয়ার সিমুলেশন টু ক্যাপচার এমপেম্বা এফেক্ট। অপশান এখানে সি ইজ রাইট অ্যান্সার, ভারতীয় সায়েন্টিস্টরা। কেন্দ্রীয় মন্ত্রী ড্যাশ নতুন দিল্লিতে সিএসআইআর, মানে এখানে একটা কেন্দ্রীয় মন্ত্রীর নাম বসবে, কোন কেন্দ্রীয় মন্ত্রী রিসেন্টলি নতুন দিল্লিতে সিএসআইআর এর এনপিএল এ ভারতের প্রথম ন্যাশনাল প্রাইমারি স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটি ফর সোলার সেল ক্যালিব্রেশন উদ্বোধন করেছেন? ন্যাশনাল সোলার সেল ন্যাশনাল প্রাইমারি স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটি ফর সোলার সেল ক্যালিব্রেশন, এটা উদ্বোধন করেছেন রিসেন্টলি জিতেন্দ্র সিং। সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং inaugurated the National Primary Standard Facility for Solar Cell Calibration and the National Environmental Standard Laboratory at the National Environmental Standard Laboratory at the Council of Scientific and ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি, যেটা হচ্ছে সিএসআইআর এনপিএল, সেখানে এটা ইনোগ্রেট করা হয়েছে বাই দা জিতেন্দ্র সিং, ভারতের বর্তমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার। এটা কোথায় অবস্থিত আছে? সিএসআইআর এনপিএল, এটা অবস্থিত আছে নতুন দিল্লিতে। 7 কারেন্ট অ্যাফেয়ার্স 7, 2026 সালের 72তম জাতীয় ভলিবল টুর্নামেন্ট কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? জাতীয় ভলিবল টুর্নামেন্ট কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? উত্তরপ্রদেশের বারাণসী। ওকে, প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী উইল ইনোগ্রেটেড দ্য 72তম ন্যাশনাল ভলিবল টুর্নামেন্ট ভায়া ভিডিও কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এটা ইনোগ্রেট করেছেন। ইনোগ্রাল সেরিমনি উইল বি হেল্ড অ্যাট ডক্টর সম্পূর্ণানন্দ, তাই তো আসছে নাকি? হ্যাঁ, সম্পূর্ণানন্দ স্পোর্টস স্টেডিয়াম, যেটা বারাণসীতে অবস্থিত আছে। তো সম্পূর্ণানন্দ স্পোর্টস স্টেডিয়ামে এটা রিসেন্টলি ডিয়ার স্টুডেন্টস এর যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা সম্পন্ন হয়েছে। 2026 সালের জানুয়ারিতে কোন রাজ্য বিধানসভায় স্থানীয় নির্বাচনে প্রার্থীদের জন্য 2 সন্তান নীতি বাতিল করার বিল পাশ করেছে? 2 সন্তান নীতি বাতিল করার বিল পাশ করেছে কারা? দু 2026 জানুয়ারিতে 2 সন্তান নীতি বিল বাতিল করেছে তেলেঙ্গানা, বা বাতিল করার জন্য বিল পেশ করেছে তেলেঙ্গানা রাজ্য। ওকে, তেলেঙ্গানা অ্যাসেম্বলি পাসড বিল অ্যাবলিশিং 2 চাইল্ড নর্ম ফর লোকাল বডি ইলেকশন। তো লোকাল বডি যে ইলেকশন আছে সেখানে 2 সন্তান নীতি বাতিল করার জন্য একটা বিল তোলা হয়েছে। সম্প্রতি কাকে নৃত্য কলানিধি পুরস্কারে ভূষিত করা হয়েছে? নৃত্য কলানিধি পুরস্কার, প্রথমে দেখো একটা পুরস্কারের নাম বলবো, কলানিধি পুরস্কার। কলানিধি পুরস্কার বলে একটা পুরস্কার আছে। এই কলানিধি পুরস্কারটা শুধু সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়, বিশেষ করে কর্ণাটকী সঙ্গীত। ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের 2টি ভাগ আছে, একটা হচ্ছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত উত্তর ভারতের জন্য, আর দক্ষিণ ভারতের জন্য যে শাস্ত্রীয় সঙ্গীত আছে সেটাকে বলা হয়ে থাকে কর্ণাটকী সঙ্গীত। তো কর্ণাটকী সঙ্গীতের জন্য বিশেষ করে কলানিধি পুরস্কার দেওয়া হয়। সো বেশ কয়েক বছর হচ্ছে নৃত্য কলানিধি বলে একটা নতুন পুরস্কার শুরু হয়েছে, আর এই পুরস্কারটি রিসেন্টলি পেয়েছেন উর্মিলা সত্যনারায়ণ। উর্মিলা সত্যনারায়ণ, রিসিপিয়েন্ট অফ দিস ইয়ার নৃত্য কলানিধি অ্যাওয়ার্ড, লুকস ব্যাক অ্যাট হার 50 ইয়ার্স জার্নি ইন ড্যান্স। 50 বছরের একটা গোল্ডেন জার্নি তার ড্যান্সের ক্ষেত্রে বা নৃত্যের ক্ষেত্রে থাকার কারণে রিসেন্টলি তাকে কিন্তু আমরা দেখব কি একটা পুরস্কার দেওয়া হয়েছে, সেই দিকে খেয়াল রেখেই কিন্তু এই নৃত্য কলানিধি পুরস্কার দেওয়া হয়েছে। এখন ইনি কোন নৃত্যের সাথে যুক্ত জেনে রাখবে, ইনি যে নৃত্যের সাথে যুক্ত সেটা হচ্ছে ভারতনাট্যম নৃত্য। ভারতনাট্যম নৃত্য। চলে এখান থেকে আমরা জেনে নিই আরো কিছু নৃত্যশিল্পীদের সম্পর্কে। শোভনা নারায়ণ কত্থকের সাথে যুক্ত, আমরা সকলেই জানি, হ্যাঁ, কত্থকের সাথে যুক্ত। হ্যাঁ, পদ্মা সুব্রমণ্যম এবং সোনাল মানসিং এরাও কিন্তু ভারতনাট্যমের সাথে যুক্ত।
তাই তো, হ্যাঁ কি না? আচ্ছা, ভারতনাট্যম ছাড়াও সোনাল মানসিং আরেকটা নৃত্যের সাথে যুক্ত, সেটা হচ্ছে ওডিসির সাথে যুক্ত। সোনাল মানসিং দুটো নৃত্যের সাথে যুক্ত, ওডিসি এবং ভারতনাট্যম। সো এটা হচ্ছে আমাদের আজকে 9 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। 10 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে কি বলা হচ্ছে, 2026 সালের জানুয়ারিতে কোন দেশের চ্যান্সেলর হিসাবে ফ্রেডরিক মের্জ ভারতে প্রথম সরকারি সফর করবেন? তার প্রথম বিদেশ সফর ভারত দিয়ে তিনি শুরু করবেন। কোন দেশের চ্যান্সেলর? অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড। ফ্রেডরিক মের্জ কোন দেশের নতুন চ্যান্সেলর এটাও একটু জেনে রাখো। আমাদের আরও একটা এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পন্ন হয়ে যাবে যে নতুন জার্মানির নতুন চ্যান্সেলর হচ্ছে ফ্রেডরিক মের্জ। তো ফ্রেডরিক মের্জ ইনি ডিয়ার স্টুডেন্টস ভারতে ভিজিট করছেন টু প্লে ফার্স্ট অফিসিয়াল ভিজিট টু ইন্ডিয়া অন জানুয়ারি 12। 12ই জানুয়ারি তিনি ভারত ভিজিট করবেন, 12 এবং 13ই জানুয়ারি তিনি ভারতে থাকবেন। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের আজকের 10টি কারেন্ট অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। কেমন লাগলো 9ই জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই কমেন্ট করে জানাবে। এবারে চলো আমরা জিকে প্র্যাকটিস করবো। তার আগে আরও একটা অ্যানাউন্সমেন্ট, TSS একাডেমিতে স্পেশাল অফার চলছে বিভিন্ন ব্যাচে। তোমরা যদি এখনো অ্যাডমিশন না নিয়ে থাকো আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, বা অ্যাডমিশন নিলে তোমার যে পড়ার যে স্পিড, তোমার যে পড়ার গতি সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে, এবং তোমার যে বিভিন্ন পরীক্ষার অনেকে বুঝতে পারে না কিভাবে শুরু করব কিভাবে শেষ করব, এই জিনিসগুলো কিন্তু অনেকে বুঝতে পারে না। শেষ তবু কেউ করতে পারবে, কিন্তু কিভাবে শুরু করবে, কতটা পড়তে হবে, এই জিনিসগুলো কিভাবে প্র্যাকটিস করবে, কিভাবে পড়লে মনে থাকবে, এই জিনিসগুলো কিন্তু আমরা সবই ব্যাচের মধ্যে তোমাদের সাথে আলোচনা করে থাকি। সো অবশ্যই সেই ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। আর বেশিরভাগ আমাদের ব্যাচগুলো কিন্তু তোমার একদমই বেসিক থেকে শুরু হয় আর কি, মানে যেটাকে আমরা সাধারণত বলে থাকি ফাউন্ডেশন, একদমই ভিত আমরা কিন্তু এখানে পাকাপোক্ত করি। তো অবশ্যই ভিত পাকাপোক্ত করতে, অথবা কেউ যদি প্র্যাকটিস করতে চাও আমাদের প্র্যাকটিস ব্যাচও আছে, সেখানেও যুক্ত হতে পারো। যেমন কেপি কনস্টেবলদের জন্য আমাদের মেন্স, কেপি কনস্টেবল মেন্সের জন্য প্র্যাকটিস ব্যাচ এসেছে, সেটাতেও যুক্ত হতে পারো। চলো আমরা আজকের প্রশ্ন উত্তর শুরু করি। প্রথম প্রশ্ন উত্তর, আচ্ছা WP কেপি ফাউন্ডেশন ব্যাচ, এই স্পেশাল ব্যাচ, এটাতেও যুক্ত হতে পারো। এখনো ক্লাস শুরু হয়নি, তবে আমরা খুবই রিসেন্ট এটাতে শুরু করতে চলেছি ক্লাস। এটা হচ্ছে আমাদের এই বছরের ফোকাসড একটা ব্যাচ। চলো প্রথম 1 নম্বর প্রশ্ন, কোর্টের, এখানে কোর্টের হয়ে গেছে, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের হবে। হ্যাঁ, সুপ্রিম কোর্টের হবে। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি? প্রথম দিয়েই শুরু করি। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতিকে? মীরাশাই ফাতিমা বিবি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। ইনি ডিয়ার স্টুডেন্টস 2023 সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। পদ্মভূষণ পুরস্কার প্রাপক মীরাশাই ফাতিমা বিবি ডিয়ার স্টুডেন্টস ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম বলুন। ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কেটু। কেটু অবশ্য ভারতের উচ্চতম শৃঙ্গ, একদমই ভারতের উচ্চতম শৃঙ্গ হিসাবে দেখব আমরা কেটুকে। এটা কোথায় আছে? এটা আছে কারাকোরাম পর্বতে। এটাকে আমরা অনেক সময় গডউইন অস্টিনও বলে থাকি। তো কারাকোরাম পর্বতে অবস্থিত। এটা কি হিমালয়ের উচ্চতম শৃঙ্গ? না, এটা বিশ্বের দ্বিতীয় উচ্চতম। হ্যাঁ, বিশ্বের মধ্যে এর অবস্থান হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। ওকে, সেকেন্ড হাইয়েস্ট। এভারেস্ট হচ্ছে ফার্স্ট হাইয়েস্ট, মানে সব থেকে হাইয়েস্ট। আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে দ্য স্টুডেন্টস থার্ড হাইয়েস্ট। তো এখন বিষয় হচ্ছে হিমালয়ে অবস্থিত কোনটি? কেটু কিন্তু হিমালয়ে নেই, এটা কারাকোরাম পর্বতে আছে। কারাকোরাম পর্বত হিমালয়ের থেকে উত্তরে অবস্থিত, আচ্ছা উত্তর পশ্চিম দিকে অবস্থিত। মাউন্ট এভারেস্ট হচ্ছে হিমালয়ে, কিন্তু এটা ভারতে নয়, এটা নেপালে আছে, বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা ভারতে অবস্থিত দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, এবং ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। এটা ভারতে অবস্থিত দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। কেটু প্রথম ভারতে, তারপরে দ্বিতীয় কাঞ্চনজঙ্ঘা, আর বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। আর হিমালয়ের যদি কোন শৃঙ্গ ভারতে সর্বোচ্চ বলা হয় সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মানে একটা কমপ্লিকেটেড প্রশ্ন, এটা অনেক কমপ্লিকেটেড প্রশ্ন। এটা ভালো করে কেউ যদি বুঝতে না পারো, ভালো করে ভিডিওটা এখানে স্টপ করে পরবর্তীতে একটু ভেবে দেখবে এই জিনিসটা আসলে কিভাবে হচ্ছে। চলো পরেরটা, নিম্নের কোনটি ইউনেস্কো কর্তৃক বিশ্বের প্রথম লিভিং হেরিটেজ ইউনিভার্সিটি? বিশ্বের প্রথম লিভিং হেরিটেজ ইউনিভার্সিটি ঘোষিত হয় কোনটি? সেটা হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে রাখো। প্রতিষ্ঠাতাকে, বিশ্বভারতীর প্রতিষ্ঠাতাকে
কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আরো একটা জিনিস, এই যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কবে? বিশ্বভারতী প্রতিষ্ঠা হয় 1921 সালে, 1921। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই বিশ্বভারতী হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, পশ্চিমবঙ্গে অনেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে, তার ভিতরে একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনটি? সেটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস এটা বিশ্বভারতী। পশ্চিমবঙ্গে রাজ্য বিশ্ববিদ্যালয় অনেক আছে, কিন্তু একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ইজ বিশ্বভারতী। নিম্নের কোন সুলতান জিজিয়া কর আরোপ করেছিলেন? জিজিয়া কর আমরা জানি যারা অমুসলিম হতো মুসলিম রাজ্যের মধ্যে তাদের উপর আরোপিত একটা কর ছিল জিজিয়া কর। সো এই করটা ডিয়ার স্টুডেন্টস, ট্যাক্সটা আমাদের ভারতে সেই কুতুবউদ্দিন আইবকের সময় থেকেও কিন্তু ছিল অ্যাকচুয়ালি, কিন্তু এদের ভিতরে কোন সুলতান আবার পুনরায় চালু করেছিল জিজিয়া করটা? সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক পুনরায় চালু করেছিল জিজিয়া করটা। এর সাথে সাথে মনে রাখবো এই জিজিয়া কর এটা বাতিল করেন কে সম্পূর্ণভাবে? বাতিল করেন কে জিজিয়া কর? এটা আমরা জানি। জিজিয়া কর যিনি বাতিল করেছিলেন তিনি হচ্ছেন ডিয়ার স্টুডেন্টস আমাদের ভারতবর্ষের একজন মুঘল সম্রাট, যার নাম হচ্ছে আকবর। আকবর এটা বাতিল করেন। পরবর্তীকালে আবার ডিয়ার স্টুডেন্টস ঔরঙ্গজেব পুনঃপ্রবর্তন করেন। ঠিক আছে, ঔরঙ্গজেব পুনরায় চালু করেন বা প্রবর্তন করেন এই জিজিয়া করের। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট ভারতের রাষ্ট্রপতিকে আইনি পরামর্শ দেয় কখন? সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে আইনি পরামর্শ দিতে পারে, কিন্তু কখন দিয়ে থাকে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে আইনি পরামর্শ? সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে আইনি পরামর্শ তখন দেন যখন রাষ্ট্রপতি চাইবে আইনি পরামর্শ। ঠিক আছে, রাষ্ট্রপতি যদি চায় সুপ্রিম কোর্টের কাছে আইনি পরামর্শ, তাহলে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট আইনি পরামর্শ দেবে। ভারতের কোনটি মণিপুরের একটি ভারতীয় মার্শাল আর্ট? মণিপুরের একটি মার্শাল আর্ট কোনটি? চলো কালারিপ্যাট্টু সম্পর্কে দেখি। এটা হচ্ছে ভারতের প্রাচীনতম মার্শাল আর্ট। ভারতের প্রাচীনতম মার্শাল আর্ট। ঠিক আছে, এটা কোথায় আছে জানো মার্শাল আর্টটা? কালারিপ্যাট্টু নামটা দেখে মনে হচ্ছে না কেরালা রাজ্যের একটা নাম? কেরালা, দক্ষিণ ভারতের কেরালার একটা মার্শাল আর্ট হচ্ছে কালারিপ্যাট্টু। এখানে রাইট অ্যান্সার হচ্ছে মণিপুরের হচ্ছে থাংটা, মণিপুরের মার্শাল আর্ট। আর মুয়ে থাই হচ্ছে থাইল্যান্ডের মার্শাল আর্ট। থাইল্যান্ডের একটা মার্শাল আর্ট হচ্ছে মুয়ে থাই। ওকে, আর গটকা হচ্ছে পাঞ্জাবের একটা মার্শাল আর্ট। পাঞ্জাবিদের একটা মার্শাল আর্ট হচ্ছে গটকা। নিচের কোন বাঁধটি গোদাবরী নদী অববাহিকায় নির্মিত এবং মারাঠাওয়াড়া অঞ্চলে সেচ দেয়? মানে মহারাষ্ট্রে একটা অঞ্চল আছে মারাঠাওয়াড়া, তো সেই অঞ্চলে সেচ দিয়ে থাকে কোন ড্যামটি? সর্দার সরোবর বাঁধ, এটা গুজরাটে আছে, তো এটা হবে না। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, জয়কওয়াড়ি বাঁধ। ঠিক আছে, জয়কওয়াড়ি বাঁধ বলে এই যে বাঁধটা আছে এটা গোদাবরী নদীর উপরে আছে। অ্যান্ড মারাঠাওয়াড়া অঞ্চল যেটা মহারাষ্ট্রের একটা বিস্তীর্ণ অঞ্চল, সেখানে সেচ দিয়ে থাকে। সম্প্রতি 2025-এ প্রয়াত হয়েছিলেন একজন নৃত্যশিল্পী যার নাম হচ্ছে মঙ্গলা ভট্ট, যিনি সঙ্গীত নাটক একাডেমি সম্প্রতি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত মঙ্গলা ভট্ট কোন নৃত্যশৈলীর জন্য সুপরিচিত ছিলেন? তো তিনি সঙ্গীত নাট্য একাডেমি, যেটা সঙ্গীত নাট্য এবং সঙ্গীতের ক্ষেত্রে সবচেয়ে হাইয়েস্ট পুরস্কার, সেই পুরস্কারটি তিনি পেয়েছিলেন। তিনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? কত্থকের সাথে যুক্ত ছিলেন। কত্থক কোথাকার নৃত্য? কোথাকার নৃত্য? উত্তর প্রদেশের একটা নৃত্য আমরা জানি, তাই না? কত্থকের সাথে যুক্ত আরো নৃত্যশিল্পীদের নাম বললে আমরা পাবো সীতারা দেবী, শোভনা নারায়ণ, তারপরে আরো কি আছে, জানকী প্রসাদ আছে, হ্যাঁ, তারপরে বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, অনেক কিন্তু এরকম নৃত্যশিল্পীদের নাম আছে। হ্যাঁ, কুমুদিনী লাখিয়া 2025-এ পদ্মবিভূষণ পেয়েছিলেন।
নেক্সট ইজ বোর মডেল অনুযায়ী একটি ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে তখন সেটির ক্ষেত্রে কি ঘটে? বোর বলতে নিলস বোরের মডেলের কথা বলা হচ্ছে। হ্যাঁ, নিলস বোর ডের স্টুডেন্টস ইলেকট্রন মডেল দিয়েছিলেন, আমরা দেখব সেই তখন সে একটা মডেল দেন যে যখন নিম্ন শক্তি স্তর থেকে ধরো একটা কে স্তর থেকে কোনো একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে গমন করেছে তখন কি হবে? তখন শক্তি শোষণ করবে, ইলেকট্রনটা একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে জাম্প করবে, তো তখন অবশ্যই শক্তি শোষণ করবে। অপশন সি ইজ রাইট অ্যান্সার। আব্দুল হামিদ লাহোরী কার সময়কার লেখক ছিলেন? মুঘল যুগে একটা সময় লেখক ছিলেন আব্দুল হামিদ লাহোরী, কিন্তু কার সময়কার লেখক ছিলেন? আব্দুল হামিদ লাহোরী বা তার লেখা একটা বই জেনে রাখো, তার লেখা গ্রন্থ নাম হচ্ছে পাদশাহনামা। পাদশাহনামা কে লিখেছিলেন? আব্দুল হামিদ লাহোরী লিখেছিলেন। শাহজাহানের সময়কার একজন বা শাহজাহানের একজন কোর্ট পোয়েট ছিলেন আব্দুল হামিদ লাহোরী। কত সালে নৌবিদ্রোহ সংগঠিত হয়? এটা আজকের বাড়ির কাজ, তো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে। বাড়ির কাজ, তোমাদের বাড়ির হোমওয়ার্ক দেওয়া থাকবে, প্রতিদিনের হোমওয়ার্ক যারা জানাও তাদের সকলকে আরও একবার ভেরি গুড বলা থাকবে আমার পক্ষ থেকে, আর আজকের হোমওয়ার্কের উত্তরটাও কিন্তু জানাবে। নেক্সট কোশ্চেন্স, অসহযোগ আন্দোলনের সময় কে গ্রেফতার হন? অসহযোগ আন্দোলন এর সময় কে গ্রেফতার হয়েছিলেন? অসহযোগ আন্দোলন শুরু হয় কবে? 1920 থেকে 1922, তাই তো? 1920 থেকে 22 অসহযোগ আন্দোলনের টাইম পিরিয়ড। এই সময়ে গ্রেপ্তার হয়েছিলেন কে? চিত্তরঞ্জন দাস, যাকে আমরা দেশবন্ধু বলে থাকি। এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং তার পত্নী মানে তার ওয়াইফ দুজনে কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। অসহযোগ আন্দোলনে প্রথম গ্রেপ্তার তারাই হয়েছিলেন। খণ্ডী ভবনের দ্বারা অপত্য জীব সৃষ্টি হলো অঙ্গজ জনন, যৌন জনন, অযৌন জনন, অপুং জনন। খণ্ডী ভবনের মাধ্যমে ডেয়ার স্টুডেন্টস অপত্য জীব সৃষ্টিকে অযৌন জননের মধ্যে ধরা হয়, কিন্তু আরও সঠিকভাবে বলতে গেলে অযৌন জননের মধ্যে এটা পড়ে অ্যাকচুয়ালি, কিন্তু আরও সঠিকভাবে বলতে গেলে এটাকে অঙ্গজ জনন বলা হবে। অপশন এ ইজ রাইট অ্যান্সার। একটা উদাহরণ দিন স্যার, খণ্ডী ভবনের মাধ্যমে কারা জীব সৃষ্টি করে? যেমন হাইড্রা, হাইড্রার নাম শুনেছো? হাইড্রা কিন্তু খণ্ডী ভবনের মাধ্যমে কি হয়? স্প্রেড হয়। আর হচ্ছে আরেকটা হচ্ছে প্ল্যানেরিয়া, নাম শুনে থাকবে হয়তো, প্ল্যানেরিয়া। হাইড্রা এবং প্ল্যানেরিয়ার মতো প্রাণীরা ডের স্টুডেন্টস খণ্ডী ভবনের মাধ্যমে কিন্তু, যেটা একটা ধরনের অঙ্গজনন, যার মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয় বা অপত্য তাদের তাদের নতুন যে জেনারেশন সেটা সৃষ্টি হয়। নিচের কোনটি পুরুষদের মধ্যে সেক্স ক্রোমোজোমের জোড়া উপস্থাপন করে? আচ্ছা, ক্রোমোজোম, মানব দেহে ক্রোমোজোম কতটা থাকে? ক্রোমোজোম কতটা থাকে? ক্রোমোজোম মানব দেহে মোট যদি বলা হয়, মোট থাকে তোমার হচ্ছে 23 জোড়া। 23 জোড়া মানে 46টি, তাই তো? 23 জোড়া বা 46টি। এর ভিতরে অটোসোম থাকে, অটোসোম থাকে কতগুলি? এর ভিতরে 22 জোড়া অটোসোম থাকে। আর ডের স্টুডেন্টস এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, যেটা মহিলাদের ক্ষেত্রে থাকে এক্স অ্যান্ড এক্স, এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, আর পুরুষদের ক্ষেত্রে এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। নেক্সট, দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? তিরুপতি মন্দির বা ভেঙ্কটেশ্বরের মন্দির হিসাবেও পরিচিত এই মন্দিরটা কোন পর্বতশ্রেণীতে আছে? এটা আছে তিরুমালা পর্বতে, ঠিক আছে, বা তিরুমালা পাহাড়ে আছে। এখন তিরুমালা পাহাড়টা কোথায় অবস্থিত? তিরুমালা পাহাড়টা ডের স্টুডেন্টস অবস্থিত আছে সেচলম রেঞ্জের মধ্যে। সেচলম হচ্ছে একটা পর্বত রেঞ্জ বা পাহাড়ের রেঞ্জ, সেই পাহাড় রেঞ্জ সেচলম, সেখানে আমরা পাবো তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দির। এটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ রাজ্যে। অন্ধ্রপ্রদেশ রাজ্যে। আর অন্ধ্রপ্রদেশে তোমরা হয়তো শুনে থাকবে সেচলম বলে একটা বায়োস্ফিয়ার রিজার্ভও আছে। সেচলম বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে? সেটাও কিন্তু অন্ধ্রপ্রদেশে আছে। পল্লব রাজবংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? দক্ষিণ ভারতে রাজত্ব করে এরা, ঠিক আছে, দক্ষিণ ভারতে রাজত্বকারী একটি বংশ ছিল পল্লব। পল্লবদের প্রতিষ্ঠাতা বা পল্লব রাজবংশের প্রথম রাজা যিনি ছিলেন তিনি হচ্ছেন শিবস্কন্দ বর্মন। শিবস্কন্দ বর্মন। কোন রাজ্যগুলি ভারতে সর্বাধিক পরিমাণে ইউরেনিয়াম উৎপাদন করে? ইউরেনিয়াম খুব তেজস্ক্রিয় একটা খনিজ পদার্থ, শক্তি উৎপাদন বা
বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এর ব্যবহার আমরা প্রায়শই দেখতে পাই, বা বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রধানত এই ইউরেনিয়ামের আইসোটোপেরই ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো এই যে ইউরেনিয়াম সবচেয়ে বেশি কোথায় উৎপাদিত হয়, 3টে করে রাজ্যের নাম আছে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, ঝাড়খণ্ডে আমরা যদুগোড়া খনি পাবো, বিখ্যাত ইউরেনিয়াম, সো এখান থেকে উত্তোলিত হয়। আর বাকিটা দেখতে হয় না, দেখো আর বাকি কোথাও ঝাড়খণ্ড আছে? নেই নেই নেই, এখানে কোথাও নেই ঝাড়খণ্ড, এখানে নেই, এখানে নেই, এখানেও নেই। তো এখানে অপশন এ ইজ রাইট অ্যান্সার। অন্ধ্রপ্রদেশ ভারতের মধ্যে সবচেয়ে বেশি ইউরেনিয়াম প্রডিউস করে থাকে, আর ঝাড়খণ্ডের যদুগোড়া হচ্ছে আমাদের ভারতের একটা ইউরেনিয়াম খনি, খুব বিখ্যাত ইউরেনিয়াম খনি, তাই না? সো এখানে এই 3টি রাজ্য, অন্ধ্রপ্রদেশ, তারপরে রাজস্থান, তারপরে ঝাড়খণ্ড, এগুলো হচ্ছে সর্বাধিক পরিমাণে ইউরেনিয়াম উৎপাদন করে। ভারতের কুমির সংরক্ষণ প্রকল্প, ক্রোকোডাইল প্রোটেকশন যে অ্যাক্ট, সেটা কবে শুরু হয়, বা আইনটা কবে এসেছিল? কুমির সংরক্ষণ প্রকল্প শুরু হয় 1975। নেক্সট, ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? চলো আরো একটা ইজি কোশ্চেন, সেটা ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোথায় আমরা দেখতে পাবো এর মধ্যে? ম্যানগ্রোভ দেখা যায় এর ভিতরে কোথায়? কৃষ্ণা এবং গোদাবরীর মোহনায়, কারণ এটা পূর্ব উপকূলে আছে। নর্মদার মোহনায় আমরা বদ্বীপ দেখতে পাই না, বা নর্মদার মোহনায় কোনো ম্যানগ্রোভ নেই। পশ্চিমঘাটে ম্যানগ্রোভ নেই, পূর্ব হিমালয়ে ম্যানগ্রোভ নেই। গোদাবরী কৃষ্ণার বদ্বীপ অঞ্চলে ম্যানগ্রোভ দেখতে পাবো আমরা। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের উপরাষ্ট্রপতির বিধান আছে? মানে উপরাষ্ট্রপতি যে ভারতে থাকবে, উপরাষ্ট্রপতির উপস্থিতির কথা কোন আর্টিকেলে বর্ণনা করা হয়েছে? এটা হচ্ছে ধারা 63 ধারা। নেক্সট ইজ, আর 52 ধারাটা জেনে রাখো, এখানে রাষ্ট্রপতির উল্লেখ আছে। হ্যাঁ, রাষ্ট্রপতির উপস্থিতি এখানে আছে 52 ধারাতে। নেক্সট হচ্ছে সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট, বা যেটাকে CFTRI, মানে ভারতের কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা কেন্দ্র, রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত আছে? কন্নুর, কটক, মহীশূর, লখনৌ, কোথায় অবস্থিত? সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, বা যেটাকে ভারতের কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা কেন্দ্র বলা হচ্ছে, সেটা অবস্থিত আছে মহীশূর, কর্ণাটকে। চলো, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আশা করবো ক্লাসটি খুব ভালো লেগেছে, ইন্টারেস্টিং কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। ক্লাসটি ভালো লাগলে দ্রুত সকলে একটা করে ক্লাসে লাইক করতে কিন্তু ভুলবে না। নেক্সট ক্লাসে তোমাদের সাথে পরের দিনে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং টেক কেয়ার, টাটা, বাই। দিস ইজ আরাবুল রহমান। এতক্ষণ ছিলাম তোমাদের সাথে একটি জিকে প্রশ্ন উত্তরের দুর্ধর্ষ ক্লাস নিয়ে। আর কারেন্ট অ্যাফেয়ার্স মাস্ট ওয়াচ, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স সকলে প্রথমে যুক্ত হবে। অনেকে আমি দেখছি কমেন্ট বক্সে বলে দিচ্ছে, স্যার এইখান থেকে জিকে শুরু হচ্ছে, আবার টাইম টেমপ্লেট করে দিচ্ছে। বাবা, তোমার অত উপকার করতে হবে না, যার ক্লাস দেখার সে দেখে নেবে, ঠিক আছে? এই যারাই টাইম টেমপ্লেট, আমি নামটা বলছি না, নাম আমি জানি তাও বলবো না, টাইম টেমপ্লেট দেবে না, হ্যাঁ, এটা এই ধরনের এইগুলো কি, আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করছি সকালবেলা উঠে তোমাদের জন্য, তাহলে কি কারেন্ট অ্যাফেয়ার্স বন্ধ করে দেবো? কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখছো না, শুধু জিকে দেখার জন্য আসছো, কারেন্ট অ্যাফেয়ার্সটা বন্ধ করে দিই, তাহলে ভালো হবে নাকি? চলো, তো এইগুলো কিন্তু উচিত না, কারেন্ট অ্যাফেয়ার্সটাও দেখতে হবে, প্রথম পোর্শনটাও দেখতে হবে। দেখা না দেখা আমার বিষয় নয়, তুমি যদি মনে করো আমি দেখবো না, তোমার লস, ঠিক আছে? তোমার লস, আমার তো কোনো লস না। তুমি যদি না দেখো, তুমি যদি না পড়ো, তোমার লস। সেটা তুমি যেটা ভালো বোঝো সেটাই করো, তবে আমার অনুরোধ থাকবে ওগুলো দেখবে। চলো, ভালো থাকবে, টাটা।